আহা, চটপট চটপট শোনোই গান চড়াই, বিল চড়াই, মাঠ চড়াই, সাঁঝের আকাশে তাল চড়াই, নাচ দেখো যে নাচ দেখো ধে ভর দুপুর হরিয়ালের। আমরা দুপুরবেলা হরিয়ালের গান শুনি। বসন্ত তো কবেই চলে গেছে, এবছরে কোকিলের ডাক তো শুনতে পেলামই না। এখন ব্যালকনিতে চড়ুই পাখিদের আড্ডা বেশ জমেই ওঠে। শুধু চড়ুই নয়, শালিক পাখি, পায়রা, বুলবুলি সকলেই আসে। আর আমরা আজকে মনের ঘরে শব্দের আড্ডায় যাকে পেতে চলেছি, তিনি শুধু কবি নন, তিনি শুধু বাচিক শিল্পী নন, তিনি একজন নামকরা নামজাদা প্রকাশকও, নামজাদা সম্পাদকও। প্রত্যেক বছর বইমেলাতে তাঁর স্টলে কিন্তু আমরা ভিড় জমাই। খুব সুন্দর প্রকাশনার কাজ করেন। তার নিজের সংস্থা রয়েছে ঘরে বাইরে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। আমরা আলাপ করে নিই, চলুন তার সঙ্গে। আমাদের মধ্যে আজ রয়েছেন বিশিষ্ট আমাদের প্রিয় অতিথি সুদীপ ভট্টাচার্য। নমস্কার। নমস্কার। আমি প্রথমে 3টা আপত্তি জানালাম। কিরকম? প্রথমটা হচ্ছে আমি বাচিক শিল্পী নই, সেটা খুব ভালো জানো। এটা ঠিক যে আমি অনেকদিন FM করেছি দীর্ঘ সময়, কিন্তু তার সঙ্গে বাচিক শিল্পীর কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। দ্বিতীয় কথা, আমি সম্পাদনা করি না। একটা পাবলিকেশন হাউস আছে বটে, কিন্তু সম্পাদনা করাটা একদম অন্য একটা কাজ, অত্যন্ত দায়িত্বশীল একটা কাজ। সম্পাদনা করি না। আর তৃতীয় কথা হচ্ছে আমি বিশিষ্ট নই। এটা তোমার বিনয়। হ্যাঁ, এবং আমরা কিন্তু যেগুলো জানি সেই নিরিখেই আমরা বললাম এই ব্যাপারগুলো। সুতরাং সুদীপকে আপনারা আজ চেনেন তেমন নয়, সুতরাং আপনারা জানেন সুদীপ কী কী কাজ করে। এবং আকাশবাণীতে বোধহয় তুমি বহু বছর ঘোষক হিসেবে ছিলে। না, আমি অ্যাকচুয়ালি 22 বছর ছিলাম। আমি যুববাণী থেকে শুরু করেছিলাম, তারপর স্পোর্টসে ছিলাম, জেনারেল অ্যানাউন্সার ছিলাম এবং দীর্ঘ সময় FM এ ছিলাম। সুদীপ, তোমার কাছে কবিতা এবং কবি, হ্যাঁ, এই দুয়ের সম্পর্ক ঠিক কেমন? সাংঘাতিক খারাপ। মানে আমি তোমায় বলি, অ্যাকচুয়ালি কবির সঙ্গে কবিতা আমি না ওভাবে পড়ি না। মানে আমি লেখক দেখে, যখনই লেখকের সঙ্গে ধরো খুব ভালো সম্পর্ক, আমি লেখা পড়তে যাই, আমি ভুল করি। আমি কবিকে দেখে, কবির কথা ভেবে যখন কবিতা পড়তে যাই, কিংবা কবিতা পড়ে যখন কবিকে দেখি, আমি ধাক্কা খাই। সুতরাং তুমি যদি সম্পর্কের কথা বলো কবিতা এবং কবির মধ্যে, খুব ভয়ঙ্কর, মেলে না। মানে সে যে লিখছে এবং তার যা কথায়, তার নিজের জীবন চলা, তার মধ্যে মেলে না। বানিয়ে লেখে, মানে প্রত্যেক মানুষ যেমন খুব সুন্দর করে সেজে বেরোয়, কবি যখন কবিতা লেখেন সেভাবেই তার কলমকে সাজিয়ে তোলেন। কবিতার প্রত্যেকটা লাইন সেভাবে সেজে ওঠে। তার মধ্যেই অনেক কিছু থাকে, কলমের কালির মধ্যে তোমার ওই স্নো পাউডার যা যা দিয়ে সাজানো যায় সমস্ত কিছু থাকে, এবং সাজিয়ে প্রত্যেকটা লাইন লেখেন। আমার মনে হয় না খুব কম মানুষ আছেন যার মনের কথা মানে তার সঙ্গে তার লেখা মেলানো যায়। আমি অন্তত পাই না। আমি সাহিত্যের ক্ষেত্রেও খুব কম পাই, আমি কবিতার ক্ষেত্রে তো আরও কম পাই। সুতরাং মেলানোর আমি অন্তত মেলাতে যাই না। আমি দুটো আলাদা আলাদা সত্তায় ভাবি। সুদীপ খুব অপ্রিয় সত্য বললো বোধহয়। না না, এটা ভয়ঙ্কর সত্য, কেউ মুখে বলে, কেউ বলে না। তোমার একটা কবিতা শুনবো এবার। কয়েক লাইন পড়ি। হ্যাঁ, এটা একটু বড় কবিতা ছিল। স্তবকে স্তবকে। আচ্ছা। যে ব্যথা লেগে আছে মনে, জোর করে ভুলতে যেও না কখনো, বরং জীবনের প্রতিটি বাঁচার মধ্যে, ফুলের মধ্যে, রঙের মধ্যে, আলোর মধ্যে, ভেসে যাওয়া নৌকা কিংবা তীরে বাঁধা তরির মধ্যে, গানের মধ্যে, কবিতার মধ্যে, রাত জাগা তারা, মেঘে ঢাকা সূর্যের মধ্যে, সমুদ্রের উত্তাল ঢেউ বা পাহাড় চূড়ার মধ্যে, একা রাস্তায় হেঁটে যাওয়া অথবা দল বেঁধে পিকনিকের মধ্যে, ব্যস্ত দিন, জেগে থাকা রাত, হাড়হিম করা শীত, প্রচণ্ড গরমের মধ্যে, ভিজে যাওয়া শহরের অলিতে গলিতে, সোঁতা গন্ধ, রং চটে যাওয়া দেওয়াল, লেকের ধারের আড্ডা, কলেজ স্ট্রিটের কফি হাউস, শিয়ালদার ফ্লাইওভার, ব্যস্ত শপিং মল, ছুটি কাটাতে যাওয়া মেঠোপথ, লালমাটির রাস্তা, গাছে গাছে ঢেকে দেখা বনপথ, পুকুর পাড়, ভালো কিংবা খারাপ জীবনের প্রত্যেকটা মুহূর্তে, জীবনের প্রতিটি বাঁচার মধ্যে, ফুলের মধ্যে, কবিতার মধ্যে মেখে নাও তাকে। যে ব্যথা লেগে আছে মনে,
জোর করে ভুলতে যেও না। বাহ, হ্যাঁ, জোর করে ভোলার দরকারও নেই আমাদের। আর তোমার কাছে কবিতা লেখার প্রিয় সময় কোনটা? গভীর রাত, নাকি একদম ভোরবেলা, নাকি মাঝামাঝি কোনো সময়? কি মুশকিল সব প্রশ্ন করছো তুমি। দেখো, আমি ঘুম কাতুরে মানুষ, অলস মানুষ। বাড়িতে কাজ ওই মানে খুব চিৎকার চেঁচামেচি করলেই করি, বাকি সময় যতটা পারি আরাম করে শুয়ে থাকি। কাজের সময় কাজে না, বেরোতে হয়, সেটা চিৎকার অন্য চেঁচামেচি করলে কি করো? কথা। না মানে ওই আবার একটু কাজ করতে হয়, হাতে হাতে ও লাগে আর কি। আচ্ছা এবার বাকি সময়টা শুয়ে কাটাই। আচ্ছা। এবার যতটা তার মধ্যে টিভি আছে, এখন তো ওটিটি মোবাইলে আছে, মানে যা যা করার সবাই যা যা করে তাই, লেখার জন্য আমার কোনো সময় নেই। কিন্তু হ্যাঁ, হঠাৎ করে কোনো একটা শব্দ কানে লাগলো, কোথাও একটা পড়তে গিয়ে কোনো একটা লাইন আমায় হন্ট করলো, বা এরকম যখন কিছু হয় তখন আমি আটকে থাকতে পারি না। সেটা যে কোনো জায়গায় হোক, সেটা যদি তোমার রাস্তায় যেতে যেতে হয়, আমি সেটাকে মোবাইলে করে নিই, সাউন্ডে করে নিই, ভয়েসে করে নিই, তারপরে এসে গিয়ে কমপ্লিট করলাম। এরকমভাবে মানে আমার ওভাবে ওই যে বলে না, একটা কবিতা পায় বা লেখা পায়, যখন অ্যাকচুয়ালি পায় মানে যখন আসে, লেখাটা আসে তখন লিখে ফেলি। রুটিন ধরে আমি করতে পারি না। অনেকে করেন, আমার পরিচিত বহু লেখক আছেন, সাহিত্যিক আছেন, যারা নিয়মিত লেখেন, তারা শ্রদ্ধেয়, তারা সত্যিকারের শ্রদ্ধেয়, তারা নিয়ম করে চলেন, নিয়ম করে লেখেন। আমার সেটা হয় না। তোমার একটি সংস্থা রয়েছে ঘরে বাইরে, সে সম্পর্কে কিছু শুনি, কিছু বলো। আমি বেসিক্যালি ইন্টেরিয়ার ডিজাইনার, আচ্ছা। অন্ধসজ্জাবিদ্যা। আমি দীর্ঘকাল আমার ব্যবসা বলো, আমার লেখালেখি বলো, দীর্ঘদিন অন্ধসজ্জা নিয়ে আমার লেখালেখি। এটা আমার প্রফেশন, এটা আমার কাজ। আর আমার না কাজ অনেকগুলো, তার মধ্যে লেখালেখি, তার মধ্যে কখনো কখনো বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করা, বা যা যা আছে, যা যা ভাল লাগে। 2020 সালে যখন এই করোনায় সাংঘাতিক অবস্থা হলো, আমার সমস্ত সাইটগুলো, ইন্টেরিয়ার সাইটগুলো বসে গেল, কাজ নেই, কিচ্ছু নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে সময় কাটাবার, মানে এত সময় যে কাটাবো কি করে, কি করা যায়। এবং যেহেতু বহুকাল এফএমে ছিলাম, তার ফলে লেখক, সাহিত্যিক সবার সঙ্গে খুব ভালো একটা রিলেশন দীর্ঘকালের ছিল। তার ফলে যেটা হলো, তখন মনে হলো যে একটা পাবলিকেশন হাউস যদি করে ফেলি। কারণ পাবলিকেশন হাউস করে ফেলা মানেই তো করে ফেলা নয়, খুব ছোট্ট করে করা, আস্তে আস্তে এগিয়ে যাওয়া। প্রথম মনে হয় যে অনেকটা দায়িত্ব সামলানো। হ্যাঁ, মানে তখনও মনে হতো না যে অনেকটা দায়িত্ব। তখন তো আমি 2, 4, 5টা, 6টা এরকমভাবে বই করে এগোচ্ছি। আমি নিজেই জানতাম না একটা সময় এত দায়িত্ব এসে যাবে। আমাদের প্রায় 200-র কাছাকাছি বই এই 4-5 বছরে। আমরা এখন বিভিন্ন জায়গায় যাই, আমাদের নিজস্ব শোরুম হয়েছে। এই যে খুব আস্তে 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 এগিয়ে যাওয়া, এই এগিয়ে যাওয়াটা না আমার কাছে একটা স্বপ্নের মতো। মানে এটা আমার ভালো লাগা, আর ভালো লাগার জিনিসে এগিয়ে যেতে যেমন ভালো লাগে, নিশ্চয়ই এটাও তাই। এবং আমি দেখেছি বইমেলাতে গিয়ে তোমার স্টলে একদম দুর্দান্ত ভিড়। এবছরে কিরকম সাড়া পেয়েছো? আমি কিন্তু তোমার সবার স্টলেই ভিড় থাকে, আমার স্টল নয়। বইমেলায় সবার স্টলেই ভিড় থাকে, সবারই বিক্রি হয়, আমারও হয়। ভালো, মানে কলকাতা বইমেলা দেখো, কী বলবো, ওয়ান অফ দ্য বেস্ট বলা যায় না, মানে দ্য বেস্ট। এর বাইরে আমি বাংলাদেশ বইমেলাও গেছি, ঢাকা বইমেলাও গেছি। আমি মানে যেহেতু 21শে বইমেলাটা এত সবাই বলে দারুণ দারুণ, কলকাতা বইমেলার ধারে কাছে সত্যি তাই, এত প্রাণ না, মানে যেমন বিক্রি হয় এবং তেমনি প্রাণ প্রাচুর্য, কোনো তুলনাই হয়। সত্যি তাই, সব মিলিয়ে ভীষণই ভালো লাগে। এবং লিটল ম্যাগাজিন, প্যাভিলিয়ন, সবকিছু। হ্যাঁ, তুমি মনে পড়ে তুমি আমাকে বহু বছর আগে, সে কত বছর, 14 না 15 না 20, আমার মনে নেই, তুমি একটি বই মেলায়, তখন জানতাম না তুমি আমায় ডেকেছো। কে ডেকেছিলেন তোমার সংস্থার হয়ে? হিসপ্যানিক কি একটা বলো, ইন্দো হিসপ্যানিক ল্যাঙ্গুয়েজ একাডেমি, ডক্টর দিব্যজ্যোতি মুখোপাধ্যায়। দিব্য স্যার আমাকে অসম্ভব স্নেহ করেন, এবং কলকাতা বইমেলায় যত তোমার প্যাভিলিয়নগুলো হয়, লাতিন আমেরিকান প্যাভিলিয়ন হয়, থিম কান্ট্রি প্যাভিলিয়নগুলো,
সব মোটামুটি ল্যাটিন আমেরিকার যত প্যাভিলিয়ন হয় সবগুলোর দায়িত্বই স্যার থাকেন। তো সেখানে সেমিনার রুমে আমি অনেক দিন ধরেই বেশ কয়েকটা সেমিনার অ্যারেঞ্জ করতাম। এখন কম সময় পাই, একেবারেই স্টল ছেড়ে যাওয়াটা খুব মুশকিল। সুস্মিতা করে, আমার বউ সুস্মিতা মাঝে মধ্যে দায়িত্ব নিয়ে করে, বা আমাদের যারা লেখক তারা করে। তো এইখানে আমি অনেকগুলো অনুষ্ঠান তখন ডেকেছিলাম। এবং মজার কথা, আমি তখন গদ্য যে খুব বেশি লিখেছি তা নয়, কিন্তু সেখানে ইন্দো হিসপ্যানিক প্যাভিলিয়নে আমার কিন্তু গল্প মানে গল্প পাঠ করবার জন্যই আমি ডাক পেয়েছিলাম, মনে আছে। মৌমিতা তারণ এবং আরও কে ছিলেন আমার সঙ্গে, এবং খুব সুন্দর ছোট্ট ছোট্ট পাখি উপহার পেয়েছিলাম, সেটাও মনে পড়ে। সম্ভবত 2019 তাই হবে তাহলে। হ্যাঁ, এত বছর ধরে পাখিগুলো একদম কি মিষ্টি, কি সুন্দর। আমি এখনো রেখে দিয়েছি সেই পাখি। একটা গোতেমালার লোকজন খুব খুশি হবে শুনলে। একটা কবিতা শুনবো রবীন্দ্রনাথকে নিয়ে, একটা লেখা বরঞ্চ করি। আচ্ছা। ছুঁয়েছি তোমায়, যেভাবে চিনেছি আমার দেশ সেভাবেই চিনেছি তোমায়। ঘুমে জাগরণে, হাজার মানুষের মিছিলে, কিংবা ঘরের এক কোণে একাকী স্তব্ধতায়, আদরে আদরে, কখনো কড়া শাসনে। যেভাবে চিনেছি আমার মাকে সেভাবেই চিনেছি তোমায়। যেভাবে প্রতিদিন দেখি স্বপ্ন, সে স্বপ্নে দেখেছি তোমায়। আকাশে মেঘ করে এলো খুব, ঝড় উঠেছে, হাওয়া বইছে প্রবল গতিতে। হঠাৎ ওই কালো মেঘের অন্ধকার কেটে গিয়ে পরিষ্কার আকাশে ভেসে উঠল তোমার মুখ। যে মেঘে ভেসে ওঠে তোমার মুখ, সে আকাশে দেখেছি তোমায়। যে রাগে বেঁধেছি আমার গান, সে গানে দেখেছি তোমায়। পদ্মার তীর ধরে হাঁটছ তুমি, নদীর ধারে ভরে ওঠা শস্যক্ষেত, ঘাটে সাজানো নৌকা, মাঝি অপেক্ষায়। ধীর পায়ে তুমি উঠে এলে নৌকায়। দূরে ওই আল পথ বেয়ে কে যেন হেঁটে যাচ্ছে অসীমের পথে। যে পথে হেঁটেছে লালন, সে পথে দেখেছি তোমায়। যে বুকে বেঁধেছি হৃদয়, সে হৃদয়ে দেখেছি তোমায়। মাঝরাতে বেজে ওঠে তানপুরা, অস্থির মন বসল স্মৃতিমন্থনে। চলচ্চিত্রের মতো পর্দা জুড়ে একের পর এক ভেসে আসা ছবির কোলাজ। কোনোটা অস্পষ্ট, কোনো স্মৃতি তাজা, সেলুলয়েডে ধরা দিল জীবনের ছবি। তানপুরায় তান ধরেছেন কেউ, আমাদের শুধু ভেসে যাওয়া। যে তানে ধরে থাকে সুর, সে সুরে বেঁধেছি তোমায়। যে বাগানে ছুঁয়েছি বকুল, সেইখানে দেখেছি তোমায়। আম্রকুঞ্জের মাঝখান দিয়ে তুমি হেঁটে চলেছ সভ্যতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু এ রাস্তা তো শেষ হওয়ার নয়। ইতিহাস একমাত্র জানে কোন পথ গিয়ে ঠিক কোথায় মিশেছে। যে পথে হেঁটে গেছো তুমি, সে পথে চিনেছি তোমায়। যে মাটি ছুঁয়েছে এই শরীর, সে মাটিতে চিনেছি তোমায়। এদেশে হয়ে চলা প্রতিটি সৃষ্টির বুকে তুমি। মন খারাপ করা প্রতিটি মন খোঁজে তোমায়। মেঘে ঢাকা বিকেল বেলায় তোমার ছোঁয়ায় চাঁদ ওঠে। যে চাঁদের আলো ছুঁয়েছিল তোমায়, সে আলোয় ভেসেছি আমিও। যে বৃষ্টি ছুঁয়েছে কপিলাবস্তু, সে বৃষ্টিতে ছুঁয়েছি তোমায়। তুমি তো সাম্য, তুমি বিপ্লব, কৃষকের ফসল থেকে শ্রমিকের গান। যে মানুষ ছুঁয়েছ তুমি, সে মানুষে দেখেছি তোমায়। বাহ, এই তো পায়ে চলার পথ। এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, লিপিকা, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছ তলায়। তারপরে আর কিছু বলছি না। জানেন তো রবীন্দ্রনাথ, এমন করেই আমরা রবীন্দ্রনাথের দেখানো পথই হোক, বা নিজেদের মনে সুরে বেঁধে নেওয়া তারই হোক, সেই পথে কিন্তু এগিয়ে চলেছি। আচ্ছা, রবীন্দ্রনাথের কথা যখন এলো, তোমার প্রকাশনা সংস্থার নাম ঘরে বাইরে, সুতরাং তুমি সব বাঙালির মতোই রবীন্দ্রনাথকে খুব ভালোবেসে এই নাম দিয়েছো, আশা করা যায়। নাকি অন্য কোনো ভাবনা থেকে ঘরে বাইরে নাম দিয়েছো? আমি কোনো ভাবনা থেকে দিইনি। আচ্ছা, আমাদের কি জানো তো, মানে কখনো ভাবনার আড়ালে অনেক কিছু ঘোরাফেরা করে, সেটা হয়তো রবীন্দ্রনাথকে ঘিরে। তো আমার এই নামের মধ্যে আলাদা করে রবীন্দ্রনাথ ভাবনা ছিল না। দুটো নাম যেটা আমি দিয়েছি, দেখলাম সেটা রবীন্দ্রনাথের লেখা, সুতরাং মানে আলাদা করে আমি রবীন্দ্রনাথ ভেবে দিইনি, কিন্তু দেওয়ার পর হয়ে গেছে রবীন্দ্রনাথ। আমাদের মনের মধ্যেই তো, আমাদের সত্যি বাঙালিদের তাই হয়। রবীন্দ্রনাথ একদম প্রাণ জুড়ে থাকেন।
তোমার ঘরে বাইরের কথায় এটা একটুখানি শোনাই। এতদিন মন যে জগৎটাকে একান্ত বলে জেনেছিল এবং জীবনের ধর্মকর্ম, আকাঙ্ক্ষা ও সাধনা যে সীমাটুকুর মধ্যে বেশ গুছিয়ে সাজিয়ে সুন্দর করে তোলবার কাজে প্রতিদিন লেগেছিল, সেদিনও তার বেড়া ভাঙেনি বটে, কিন্তু সে বেড়ার উপরে দাঁড়িয়ে হঠাৎ যে একটি দূর দিগন্তের ডাক শুনলুম, স্পষ্ট তার মানে বুঝতে পারলুম না, কিন্তু মন উতলা হয়ে গেল। মন উতলা হলে কেমন কবিতা লেখো? তেমন কিছু কবিতা শোনাও। যেমন কত কিছু প্রস্তুতি নিয়ে এসছো, দেখো ঘরে বাইরের সঙ্গে, ঘরে বাইরে থেকে সরালে তুমি। প্রস্তুতি নিয়ে আসিনি, আমার ইচ্ছে ছিল আজকের অনুষ্ঠানটি শুরু করব, যেহেতু তোমার প্রকাশনা সংস্থার নাম ঘরে বাইরে, আমি ঘরে বাইরের অংশ দিয়ে শুরু করব এটা ভেবেছিলাম, এই অংশটি দিয়ে শুরু করব সেটাও ভাবিনি। তোমার কবিতার পরে রবীন্দ্রনাথ না, মানে সেটা খুব সাংঘাতিক, মানে আমার লেখার আগে পরে রবীন্দ্রনাথ পড়ছো, সেটা যে আমি বলছি বাংলা ভাষার উপর একটা লেখা শোনাই। বেশ, নাকি একটা ছোট্ট অন্য কবিতা শুনবে? তোমার যা খুশি। মন উতলা হলে যা লেখো। আমি উতলা হয়ে লিখি না, আমি খুব ঠান্ডা মাথায় লিখি। আচ্ছা, আমি কোনো আবেগ, আমার লেখায় কোনো আবেগ নেই। আচ্ছা, তুমি বলতে চাইছো এটা আমি বিশ্বাস করব? বলুন। না 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 না, এটা বিশ্বাস করতে হবে, সুদীপের কোনো আবেগ নেই, সুদীপ উতলা হয় না, এটা বিশ্বাস করতে। উতলা হয়ে লেখা বেরোয় না, সেসব লেখা মানে আমি জানি না, কিন্তু বিষয় হচ্ছে মানে তুমি তোমার কাজের ক্ষেত্রে যদি সৎ থাকো, তোমায় সমস্ত ইমোশন বাদ দিয়ে লিখতে হবে, কারণ শব্দর পর শব্দ তোমায় সাজাতে হবে, সেটা আবেগে আসে না। আমি জানি না, অনেকের আসতে পারে, অনেকেরই আসে, কিন্তু আমার আসে না, কারণ আমি তোমায় বলি তুমি আমার ফিল্ডটা দেখতে হবে। আমি কাজ করি হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনিং। তার মানেটা কি? মানেটা হচ্ছে দেখতে খুব গ্ল্যামারাস একটা ব্যাপার লাগে, কিন্তু আসলে তো আমার যে যখন কাঠের কাজ চলে, ধুলো প্রচুর ওড়ে, যখন পাথর কাটা হয়, যখন রং মিস্ত্রি কাজ করে, বড় কঠিন জগৎ, কোনো সাংঘাতিক জগৎ, এবং তা লেবার মানে হ্যান্ডেল করা, এ করা ও করা, আমাদের ওই সমস্ত আবেগ আসে না, আমাদের খুব বাস্তব জগতে আমরা থাকি। তারপরে আমাদের লেখাও তাই। সুদীপ বেশ বাড়াবাড়ি করে বলছে। না, আমি যেটা সত্যি আমি সেটাই বলি, আমি বাড়াবাড়ি করি না। আমি বলি তবে আবহমান লেখাটা বাংলা ভাষা নিয়ে কোনো এক সময় 21শে ফেব্রুয়ারির জন্য লিখেছিলাম। হ্যাঁ, এটা বলতে পারো, এটা আবেগে লেখা। কিছু লেখা থাকে আবেগে। ঠিক বলেছিলাম। যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, একটা গোলাপ ফুটে ওঠে। বাঙালি ছেলেটি জন্ম হয়েছিল নিউ জার্সিতে, এখন কলেজে পড়ে। স্বাভাবিক উচ্চারণে ইংরেজি অ্যাকসেন্টের ছাপ স্পষ্ট। আমি ওকে গাইতে শুনেছিলাম মনোমোর মেঘের সঙ্গী। খোলা গলা, কঠিন শব্দ শুধু গলা নয়, বুক থেকে উচ্চারণ করছে। চমকে গিয়েছিলাম, এত প্রাণ কি করে এলো তার গলায়। যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, একটা জুঁই ফুটে ওঠে। প্রখ্যাত বাঙালি সাহিত্যিকের 30 বছর ইংল্যান্ডে বাস। কাজের শেষে অমৃত কুম্ভে রবীন্দ্রসঙ্গীত আর সাহিত্য চর্চা। নাতি নাতনিদের ঠাকুমার ঝুলি পড়ে শোনান বাংলাতে। ওরা রাক্ষস আর রাজপুত্রের গল্প শুনতে শুনতে স্বপ্ন দেখে। যখন উচ্চারিত হয় বাংলা ভাষা, চন্দ্রমল্লিকা ফুটে ওঠে। জার্মানির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি বাংলার গান গাই, গানটি গেয়ে উঠলেন সদ্য বিবাহিত বাঙালি দম্পতি। হয়তো আর কখনো স্থায়ীভাবে ফিরে যাবেন না বাংলার বুকে, কিন্তু তাদের বুকের মধ্যে আজন্ম বেড়ে ওঠা বাংলা ভাষার গন্ধ মুছে দিতে পারবে না পৃথিবীর সবচাইতে দামি সুগন্ধি সাবানও। যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, শালুক ফুটে ওঠে। তানজানিয়ার রাজধানী শহর দোদোমা, শহরের প্রান্তদেশে একটি কফি শপ চালায় বনগার ছেলে অমিত কিরণ বসু। এ শহরে প্রচুর বাঙালি, তারা নিয়মিত আসে, আর আসে স্থানীয় মানুষেরা। অমিতের কফি শপের একধারে একটা উঁচু জায়গাতে মাঝে মধ্যেই গল্প পাঠের আসর বসে। একজন স্টোরি টেলার গল্প বলেন। আফ্রিকার লোককাব্য যেমন পড়া হয় চাঁদের পাহাড়। স্থানীয় তানজানিয়ার মানুষেরা স্তব্ধ হয়ে শোনে সে পড়া। ওরা বলেন, বাংলা ভাষায় অদ্ভুত এক ছন্দ আছে, মানে না বুঝলেও শুধু শুনতেও ভালো লাগে। যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, একটা টগর ফুটে ওঠে।
উত্তর আমেরিকার মেক্সিকোর একটি ছোট্ট শহরে বাস করে এক বাঙালি তরুণী। মায়া সভ্যতা সিন্ধু সভ্যতার মধ্যে যে হাজার যোজন পার্থক্য, তা শুধু ইতিহাসে নয়, বাস্তবেও। আশ্চর্য যেটা, সেই শহরে সেবা দিয়ে আর কোনো বাঙালি নেই। মেয়েটি হাঁপিয়ে ওঠে, প্রচণ্ড হাঁপিয়ে ওঠে। নিজের ভাষা বলতে না পারার অদ্ভুত এক মন খারাপ ক্রমশ গ্রাস করতে থাকে তাকে। তারপর একদিন বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে গলা ছেড়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে শুরু করে সে। বছর 5 হয়ে গেল, মেয়েটি এখন ওখানেই আছে। আমার সঙ্গে কথা হয়, যখনই কথা হয় আমি শুনি ও প্রান্তে বেজে চলেছে রবীন্দ্রনাথের গান। বন্ধুহীন মানুষ বাঁচতে পারে, মাতৃভাষাহীন পারে না। যখনই উচ্চারিত হয় বাংলা ভাষা, একটা আশ্চর্য ফুলের বাগান জন্ম নেয় পৃথিবীর সমস্ত বাঙালির মনের মধ্যে। সে বাগানের সবকটা ফুলের গন্ধ, রূপের বর্ণনার তুলনা একমাত্র মাতৃভাষা উচ্চারণের ভালো লাগার সঙ্গেই করা যায়। বাহ, ভারী সুন্দর। নিজের প্রিয় কবিতাটি কি এখন অবধি লিখতে পেরেছো, লিখে উঠতে পেরেছো? দেখো, আমি যে কবিতা লিখবো এটাও তো আমি জানতাম না। আমি আমার লেখালেখি ছিল 2016 পর্যন্ত শুধু অন্দরসজ্জা, যত জায়গায় ক্রমশ লিখতাম, বহু লিখতাম। এটা অ্যাকচুয়ালি লিখতে শুরু করলাম আমার বউ আবৃত্তিকার। তো আমি দেখলাম যে তার কিছু কবিতা রেকর্ড, বা তখন আগে রেকর্ড হতো, করতে গেলে কবিদের কাছ থেকে পারমিশন নিতে হয়। কেউ পারমিশন দেন, কেউ আর কেমন একটা নাকুচু ভাব করেন, কীরকম একটা করেন, তার ফলে না কেমন একটা খারাপ লাগছিল। আমি সেই প্রথম হাত দিলাম যে দেখি তো কী হয়। তারপর দেখলাম বা ঠিক আছে, বেশ লোকজন, ফেসবুক এই যে এটা একটা খুব স্ট্রং একটা মাধ্যম, তো আমি ওখানেই লিখতাম। আমি কোথাও পাঠাই না, 2-4টে বই হয়েছে তাই, তার বাইরে কিচ্ছু নয়। আমি কোথাও লেখা পাঠাই না, আমি যতটুকু ওখানে দিই, ওখান থেকে যাদের যাদের করা নিয়ে নেয়। এবং তারপর আস্তে 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 দেখলাম যে লিখে ফেলছি, লিখছি। কিন্তু আমি যেটা এক্সপেক্টই করিনি, আমার যেটা চাহিদা, আমি নিজেও চাই না আমাকে কেউ কবি হিসেবে বলুক। তা আমার ভালো মন্দের জায়গায় নেই, আমি লিখি, পাঠকের ভাল লাগলে তারা পড়ে। এই গদ্য না পদ্য কোনটা পছন্দ বেশি? গদ্য, অবশ্যই গদ্য। বেশ, আমরা এসে গেছি আমাদের অনুষ্ঠানের কথকতার একেবারে শেষ দিকে। সুদীপ, তুমি এসেছো আমাদের এই কথকতার আড্ডায়। আমরা সত্যি খুব আনন্দিত, আমরা সমৃদ্ধও হলাম। তোমার কবিতাগুলো অসম্ভব ভালো লেগেছে যথারীতি, আর এমনভাবে আবার দেখা হয়ে যাবে, এটা সত্যি খুব আনন্দের এবং প্রাপ্তির। কথকতার এই মনের ঘরের শব্দের আড্ডায় তোমাকে পেয়ে আমরা ভীষণ ভীষণ খুশি। আর আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর চিঠি লিখুন না, চিঠি লিখলে দেখবেন মনটা অনেক বড় হয়ে যায়, মনটা অনেক দূরেও চলে যায়। আবার সেই আমাদের মা বাবাদের সময় বা তারও আগের সময় আমরা পৌঁছে যাই না একটু। আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করব তোমার একটা ছোট্ট কবিতা দিয়ে। ছোট্ট কবিতার আগে আরও ছোট্ট করে বলি, কথকথা খুব ভালো কাজ করছে। আমি দেখছিলাম ফেসবুকেই, তো মূলত ফেসবুকে দেওয়া হয়, খুব ভালো কাজ করছে, খুব এটা দরকার এরকম কাজ। আর এখানে তো সবাই বন্ধু বান্ধব, এত কাছের মানুষ দেখলাম, খুব ভালো ভালো কাজ। এই ধরনের কাজগুলো না আরও দরকার। এরকম সবাই মিলে কাজ করলে, এখন তো মিডিয়া পাল্টে গেছে, মিডিয়ার ভাবনাটাও পাল্টে গেছে, এই ধরনের কাজগুলো খুব দরকার। আমি একটা ছোট্ট কবিতা দিয়ে বলি লাস্টে। ছোটি ছোটি বাত লেখাটার নাম। চলে যায় দিন, চলে যায় রাত, রয়ে যায় কথা ছোটি ছোটি বাত। দুটো ছোট তরি সমুদ্রে ভাসে, একখানা কাঁদে একখানা হাসে। হাসি তার একা, তরি যার যার, ফিরে আসে স্মৃতি, ফেরে বারবার। কাল ছিল যে ছুঁয়েছিল হাত, ভুলে যায় আজ ছোটি ছোটি বাত। উড়ে যায় পাখি, ভেঙে যায় মন, কালো কালো মেঘ কত আয়োজন, তবুও তো ভাসে ক্লান্ত বাতাসে। জেগে থাকে সে আর শুধু হাসে। কাল ছিল কাছে, আজ কাছে নেই, আড়াল ঠিক ভুলবেই, তবু ভোলা চায় ছুঁয়েছিলে হাত। ভুলে যাওয়া ছোটি ছোটি বাত। এক ছিল ছেলে, খুব হাসি তার, চোখে জল মেয়ে, ব্যথা যার যার। দুটো তরি ভাসে, একা হয় কই,
চোখে ছিল প্রেম, হাতে ছিল বই। তবুও তো যায়, দিন কেটে যায়, তাল কাটে কারো, কেউ গান গায়। চলে যায় দিন, চলে যায় রাত, ভুলে যাওয়া মানে ছোটি ছোটি বাত।